শুভ সকাল প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর স্বাস্থ্য বিষয়ক আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার্ড বাই কেপিজে স্পেশালিস্ট হাসপাতাল কাশিমপুর গাজীপুরে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা আপনাদের সাথে আছি। আজকে আমরা কথা বলতে যাচ্ছি যে বিষয় নিয়ে, তা হচ্ছে থাইরয়েড গ্রন্থির আধুনিক চিকিৎসা। থাইরয়েড গ্রন্থি, এই গ্রন্থিটি শরীরের একটি ছোট্ট অঙ্গ, কিন্তু শরীরের প্রায় সব অঙ্গের কার্যক্রমের সাথে এর সম্পর্ক রয়েছে। ক্লান্তি, ওজনহীনতা, মনোযোগের অভাব থেকে শুরু করে গর্ভধারণের জটিলতা, প্রায় অনেক ধরনের কাজের উপর সরাসরি ভূমিকা পালন করে এই গ্রন্থিটি। আজকে এই বিষয় নিয়ে আমরা জানব। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন স্টুডিওতে দুজন বিশেষজ্ঞ অতিথি। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ মুস্তাফা কায়সার, কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজি বিভাগ, কেপিজে স্পেশালিস্ট হাসপাতাল কাশিমপুর গাজীপুর। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল করিম মিঠু, থাইরয়েড ও নেক হেড ক্যান্সার বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক, হেড নেক সার্জারি বিভাগ, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট হাসপাতাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। দর্শক, আজকের বিষয় নিয়ে কিন্তু যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন আমাদের স্ক্রলে দেওয়া নাম্বারটিতে কল করে। আমরা চলে যাচ্ছি থাইরয়েড গ্রন্থির বিভিন্ন বিষয় নিয়ে একটু একটু করে জানতে। প্রথমেই জানতে চাই ডাক্তার মোহাম্মদ মুস্তাফা কায়সার, আপনার কাছে এই যে থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড গ্রন্থি, এ নিয়ে তো অনেক ধরনের রোগের কথা শুনি, এবং আমাদের কাছে যে রোগীগুলো আসে তারা বলে আমার থাইরয়েড হয়েছে। তো এই ব্যাপারটি নিয়ে জানতে চাই যে থাইরয়েড গ্ল্যান্ড কি কি কাজ করে। আসলে থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে অন্যতম প্রধান এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমরা জানি শরীরে আমাদের কয়েকটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তো সবচেয়ে অন্যতম গ্ল্যান্ড হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এটি বেশ কয়েকটি হরমোন তৈরি করে। তার মধ্যে আছে T4 বা থাইরক্সিন, T3 বা ট্রাইআইডোথাইরোনিন, এবং আছে আরেকটি হরমোন, সেটা হচ্ছে ক্যালসিটোনিন। তো সবচেয়ে থাইরয়েডের ইম্পর্ট্যান্ট হরমোন হচ্ছে থাইরক্সিন এবং ট্রাইআইডোথাইরোনিন, যদিও ক্যালসিটোনিন ক্যালসিয়াম মেটাবলিজম বা ক্যালসিয়াম লেভেলকে ঠিক রাখে রক্তের মধ্যে। থাইরক্সিন এর অভাব এবং থাইরয়েডের যে অন্যান্য হরমোন T3, এটির অভাবে অথবা এটির অতিরিক্ত কারণে অনেক ধরনের রোগের সঞ্চার হয়। তো এটির মূল কারণ হচ্ছে শরীরের বিপাকক্রিয়া অংশগ্রহণ, যেটাকে বলে মেটাবলিক রেট। এটি শরীরের বিভিন্ন কোষের মধ্যে অক্সিজেনের উপস্থিতিতে শরীরের বিভিন্ন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো মেটাবলিক রেটকে বাড়িয়ে দেয়, এবং এটার মাধ্যমে যে এটিপি এবং তাপ উৎপন্ন হয়, যার ফলে শরীরের বেজাল মেটাবলিক রেট বেড়ে যায়। এবং অন্যান্য বিভিন্ন অর্গানও এটি কাজ করে থাকে, যেমন হৃৎপিণ্ডে এটির গ্রোথ, হৃৎপিণ্ডের হার্ট রেট বাড়িয়ে দেয়, ব্লাড প্রেশার ঠিক রাখে। এছাড়া শিশুর শরীরের বৃদ্ধি, যেমন যদি থাইরয়েড হরমোনের অভাবে বাচ্চাদের শর্ট স্ট্যাচার বা খাটো হয়। এছাড়া মস্তিষ্ক এবং নার্ভাস সিস্টেমের বিভিন্ন ফাংশনও থাইরয়েড হরমোন করে থাকে। বস্তুত থাইরয়েড হরমোন শরীরের প্রায় সব মেটাবলিক রেটের উপরই বেশি কাজ করে, বা বিপাকীয় বেশি কাজ করে থাকে। তার মানে পুরো শরীরের প্রায় সব অঙ্গের উপরের কাজ রয়েছে, এবং সবকিছুর যে বিপাকক্রিয়া সেগুলোকে ত্বরান্বিত করছে। ডক্টর মোহাম্মদ আব্দুল করিম, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনি যেহেতু সার্জন, আপনার কাছে বেশিরভাগ সময় দেখা যায় এমন ধরনের রোগী যাচ্ছে, বা আমরা এমন রোগীকেই পাঠাই যার গলায় দেখা যায় একটা টিউমারের মতো বা একটি গাঁটের মতো বা একটা ফোলা অংশ, এবং যখন এরকম হয় অনেকে দেখা যায় অনেক বছর ধরে আছে এবং অনেকের হঠাৎ করে শুরু হয়। তো এই যে হঠাৎ করে কারো ক্ষেত্রে শুরু হয় এবং কারো ক্ষেত্রে অনেক বছর ধরেই থাকে, আপনাদের কাছে গেলে আপনারা বলেন যে এটি থাইরয়েডের সমস্যা, এবং কখনো কখনো বলেন যে অপারেশন লাগবে। এই ব্যাপারটি জানতে চাই যে কখন অপারেশন লাগে এবং কখন লাগে না। ধন্যবাদ ডক্টর সাদিয়া। তো থাইরয়েড গ্রন্থি হলো শরীরে সাধারণত দেখা যায় না। এটা প্রজাপতি আকৃতির একটি গ্রন্থি, এটা গলার সামনে থাকে। যখনই থাইরয়েড গ্রন্থি বাইরে থেকে বোঝা যাবে, ফুলে যাবে, তখন বুঝতে হবে থাইরয়েড গ্রন্থি কোনো না কোনো কারণে রোগাক্রান্ত। এটা হতে পারে থাইরয়েডের যে হরমোন নিঃসৃত করে হরমোন কম বেশি হতে পারে, এটা একটা।
অথবা যেটা হয় অনেক সময় টিউমার হয়, আমরা বাংলা যেটা বলি গলগণ্ড বলি, গ্যাগ বলি অনেক 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 জায়গায়। এখন যদি ফুলে যায়, এখন গলার যে কোনো ফুলা মানে নেকের যে কোনো ফুলাকেই কি আমরা থাইরয়েড গ্রন্থির ফুলা বলবো কিনা, প্রথমে আমি এটা আসি। সাধারণত একদম মাঝখানে থাকে, একদম মাঝখানে থাকে, এবং আমাদের রোগগুলি যখন আমরা খাওয়া দাওয়া করি তখন এটা উপরে উঠে নামে, ওইটা তখন আমরা মনে করি এটা যে থাইরয়েড গ্রন্থির ফুলা। এখন এরকম একটা থাইরয়েড গ্রন্থির ফুলা হলে আরেকটা প্রশ্ন আসছে যে কখন আমরা অপারেশন করতে যাব বা কখন আমরা গুরুত্ব দিতে যাব। যখনই থাইরয়েড গ্রন্থি ফুলে যাবে তখনই আমাদের কিছু পরীক্ষা করে ফেলতে হবে থাইরয়েড গ্রন্থি থেকে যে থাইরয়েড হরমোন নিঃসৃত হয় এই হরমোনগুলো ঠিক আছে কিনা, 1 নম্বর। 2 নম্বর কথা আমাদেরকে একটা আলট্রাসোনোগ্রাম করতে হবে। 3 নম্বর কথা হলো আমাদেরকে থাইরয়েড গ্রন্থি থেকে আমাদেরকে সুই দিয়ে রস নিয়ে, চিকন একটা সুই দিয়ে, আমরা যেটাকে বলি এফএনএসি বা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, ওখান থেকে সুই দিয়ে রস নিয়ে তখন মাইক্রোস্কোপের নিচে বিশেষজ্ঞ ডক্টর আছেন যারা হিস্টোপ্যাথোলজিস্ট বা প্যাথোলজিস্ট, তারা দেখে তারা নির্ধারণ করে কোষগুলা কেমন টাইপের, এটা কি সুস্থ ভালো কোষ নাকি এটা ক্যান্সার আক্রান্ত কোষ। তারপর ওইটার উপর ভিত্তি করে তখন আমরা সিদ্ধান্ত নেই। কিছু রোগীর যেমন জাস্ট ফলো আপ করলে হয়, কিছু রোগীর কিন্তু অপারেশন করতে হয়। তবে একটা ব্যাপার, যদি ওই কোষ পরীক্ষায় ধরা পড়ে যে থাইরয়েড ক্যান্সার হয়েছে, থাইরয়েড ক্যান্সারের প্রথম এবং একমাত্র এবং প্রধানত চিকিৎসা হলো অপারেশন। এটা হতে পারে থাইরয়েড গ্রন্থি অর্ধেক অংশ কেটে, এটা হতে পারে পুরো থাইরয়েড গ্রন্থি ফেলে। তবে এখন সারা দুনিয়ায় কিছু কিছু জায়গায় 1 সেন্টিমিটারের নিচে যদি থাইরয়েড ক্যান্সার হয়ে থাকে তাহলে ওইটা অপারেশন করাও লাগে না। আমার মেসেজ এটাই, থাইরয়েড ক্যান্সারের ফলাফল কিন্তু খুবই ভালো। এই জন্য দেখেন 1 সেন্টিমিটার হলেও কিন্তু অনেক সময় অপারেশন না করে জাস্ট ফলো আপে রাখে। জি, ধন্যবাদ। আমরা তো শুনতে পেলাম যে এই যে থাইরয়েড গ্ল্যান্ড ফুলে গেলে কি কি করতে হবে। অনেক সময় দেখা যায় যে থাইরয়েড গ্ল্যান্ড ফুলছে না কিন্তু তারপর বলা হয় থাইরয়েডের রোগ। সেই ব্যাপারে ডক্টর মোহাম্মদ মোস্তফা কায়সার আপনার কাছে একটু জানতে চাই, থাইরয়েড গ্ল্যান্ডের কি কি ধরনের রোগ হয়? ধন্যবাদ ডক্টর সাদিয়া। থাইরয়েড গ্ল্যান্ডে তো বেশ কয়েক ধরনের রোগ আছে। তার মধ্যে থাইরয়েড হরমোন যদি কম তৈরি হয় তাহলে আমরাকে বলি হাইপোথাইরয়েডিজম, যদি বেশি তৈরি হয় সেটাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম, আর থাইরয়েড যদি ফুলে যায় সেটাকে বলা হয় ঘ্যাগ বা গয়েটার। এছাড়া আর কয়েক ধরনের রোগ আছে, সেটা হচ্ছে থাইরয়েডাইটিস বা থাইরয়েডের ইনফ্লামেশন বা প্রদাহ এবং থাইরয়েড ক্যান্সার। মূলত এই 5 ধরনের রোগ হচ্ছে থাইরয়েডে হয়। তো বেশি যদি হাইপোথাইরয়েডিজম হয়, হাইপারথাইরয়েডিজম হয়, সাধারণত থাইরয়েড ফুলে যেতে পারে। এটাকে বলা হয় ডিফিউজ হাইপারথাইরয়েডিজম বা ডিফিউজলি, মানে পুরাটা থাইরয়েড সহ ফুলে যায়। সাধারণত হাশিমোটোস থাইরয়েডাইটিস একটা অন্যতম প্রধান কারণ, এবং গ্রেভস ডিজিজ যেটা হাইপারথাইরয়েডিজম, এই দুটাতেই থাইরয়েড হরমোন ফুলে যেতে পারে, থাইরয়েড গ্ল্যান্ড। কিন্তু অনেক সময় অ্যাট্রোফিক থাইরয়েডাইটিস বা অন্যান্য কয়েক ধরনের যেটা থাইরয়েডাইটিসের কারণে যদি থাইরয়েড রোগ হয়ে থাকে সেক্ষেত্রে থাইরয়েড হরমোন, থাইরয়েড গ্ল্যান্ড নাও ফুলতে পারে। আর গলগণ্ড বা ঘ্যাগ তো বললাম, সেটা ডক্টর উনি বলেছেন যে এই ক্ষেত্রেও থাইরয়েড গ্ল্যান্ড নোডিউল বা মাল্টি নোডিউল বা সলিটারি নোডিউল হিসেবে ফুলে যেতে পারে। আর থাইরয়েড ক্যান্সারও তাই, থাইরয়েড সেটা ফোলা অবস্থায় ডাক্তারের কাছে উপস্থিত হতে পারে পেশেন্ট। জি, ধন্যবাদ। ডাক্তার মোহাম্মদ আব্দুল করিম মিঠু, এই যে বিভিন্ন ধরনের রোগের কথা শুনছি, সব রোগী তো অবশ্যই ক্যান্সার নয়, কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সার, কিছু ক্ষেত্রে অন্য ধরনের সমস্যা হতে পারে। আমাদের দেশের চিত্র কি বলে যে আমাদের দেশে কি এই যে এই ধরনের গলগণ্ড বা গ্যাগ বা ক্যান্সার এগুলো কি রকম আছে, এবং আধুনিক বিশ্বে যেই অবস্থা আছে, আধুনিক বিশ্বের ক্ষেত্রে আমরা সবসময় দেখি কিছু ডেটা বা কিছু তথ্য উপাত্ত, কিন্তু আমাদের দেশে এই তথ্য উপাত্তর জায়গায় আমরা সবসময় একটা ঘাটতি দেখতে পাই। কিন্তু আপনাদের অভিজ্ঞতা থেকে একটু জানতে চাই যে কি ধরনের রোগী বা কত ধরনের রোগী আমরা পাই এরকম। ধন্যবাদ ডক্টর সাদিয়া। আমার মনে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন অনেক সময় হয়ে থাকে কি, রোগীর গলা একটা আলট্রাসোনোগ্রাম করলো, হয়তো রোগীর গলা ব্যথা হচ্ছে বা একটু ফুলে গেছে, আলট্রাসোনোগ্রাম করছে। এখন দেখা যাচ্ছে যে সারা দুনিয়ার বিভিন্ন স্টাডিতে দেখা যাচ্ছে যে আমরা যদি 100 জন লোকের আলট্রাসোনোগ্রাম করি, কারণ আলট্রাসোনোগ্রাম মেশিন এখন খুবই উন্নত, খুবই ভালো, তাহলে দেখা যাচ্ছে 40 থেকে 50 ভাগ রোগীর থাইরয়েড গ্রন্থিতে কোনো না কোনো নোডিউল বা দানা পাওয়া যায়। এটা নিয়ে রোগীরা প্রচণ্ড পেরেশানিতে থাকে। আমার এই প্রোগ্রামের মাধ্যমে আমার একটা মাত্র মেসেজ যে 40 থেকে 50 ভাগ রোগীর থাইরয়েড নোডিউল পাওয়া যেতে পারে, এটা নিয়ে টেনশন করার মানে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কিছু নাই, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো আমরা কিন্তু এইরকম রোগী আমরা প্রতিনিয়তই কিন্তু পাই।
কোনো কোনো তার মানে সাইন সিমটম, কোনো সমস্যা হচ্ছে না, কোনো উপসর্গ হচ্ছে না, কিন্তু গলা ফুলে আছে, হ্যাঁ, এরকম রোগী আমরা পেয়ে থাকি। এখন আমাদের দেশে সাধারণত, আমাদের দেশ না, এখন সারা দুনিয়াতে সবচেয়ে থাইরয়েড গ্রন্থির সমস্যা খুব প্রকট। আমরা সাধারণত বলি যে সমস্ত ডেভেলপড কান্ট্রি, উন্নত দেশেও কিন্তু এই থাইরয়েড গ্রন্থির রোগ আমাদের দেশের চেয়ে কিন্তু বেশি। কিন্তু একটা দুঃখের বিষয়, আমরা যারা লো ইনকাম দেশ, যেমন সাউথ এশিয়ান অনেক কান্ট্রি, আফ্রিকার অনেক দেশ, আমাদের দেশে ওদের চেয়ে থাইরয়েড গ্রন্থির অসুখটা কিছুটা কম, ডাটা যেটা বলে আর কি। কিন্তু আমাদের এসব দেশে থাইরয়েড গ্রন্থি আক্রান্ত হয়ে, থাইরয়েড ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর হার কিন্তু ওদের সাথে তুলনা করতে গেলে আমাদের দিকে বেশি। কারণ আমাদের এটা হলো মানে ধরে একটা রোগী, আমাদের সচেতনতার অভাব, রোগীরা সহজে কিন্তু ডাক্তারের কাছে যায় না, হসপিটালে যায় না, ফ্যাসিলিটিস কম, বা ফাইন্যান্সিয়ালও একটা ইস্যু। এই সব কিছু মিলে দেখা যাচ্ছে যে যদিও আক্রান্তের সংখ্যা ডাটাগতভাবে ওদের চেয়ে কম, কিন্তু ঝুঁকি বেশি আমাদের এই সমস্ত দেশে। আমরা প্রতিনিয়ত প্র্যাকটিসে কিন্তু অনেক রোগী পাই এই থাইরয়েড গ্রন্থি ফুলা। তবে একটা মেসেজ আমি দিতে যাচ্ছি, সব থাইরয়েড গ্রন্থি ফুলা কিন্তু অপারেশন লাগে না। আমি অ্যাজ এ সার্জন হিসেবে বলি, মানে অনেক সময় 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার হলো, কিন্তু আমি ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি দিয়ে দেখলাম আমি এটা নোডুলার গয়টার, মানে বিনাইন, মানে ভালো অসুখ আমরা 4 সেন্টিমিটার পর্যন্ত রাখতে পারি যদি তার কসমেটিক্যালি, মানে সৌন্দর্যগতভাবে রোগী যদি না, আমার কোনো একটা সমস্যা হচ্ছে না, যেহেতু একদমই গলার সামনে, তাহলে সৌন্দর্যগত একটা ব্যাপার আছে, বা অনেক সময় প্রেশার দেয়, খাইতে অসুবিধা হয়, শ্বাসকষ্ট হয়, তাহলে ওই ক্ষেত্রে আমরা অপারেশনের কথা বলি। না 4 সেন্টিমিটার পর্যন্ত ক্যান্সার বললো না, তাহলে আমরা ওকে জাস্ট ফলো আপে রাখতে পারি। কি দিয়ে ফলো আপে রাখতে পারি? আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম, একটা থাইরয়েড হর্মোনের পরীক্ষা করে আমরা ফলো আপে রাখতে পারি। আরেকটা মেসেজ যেটা আমি বলবো, ক্যান্সার অবশ্যই আপনাকে অ্যাড্রেস করতে হবে। ক্যান্সারের একমাত্র মূল প্রধানত চিকিৎসা হলো অপারেশন পরবর্তী আমি রেডিও আয়োডিন দিব কি দিব না সেটা হলো পরের কথা, কিন্তু ক্যান্সারের একমাত্র চিকিৎসা হলো অপারেশন। এবং থাইরয়েড ক্যান্সার আরেকটা যেটা আমার মেসেজ, অনেক রোগীরা এসে জানতে চায়, স্যার আমাকে কিমোথেরাপি লাগবে, রেডিওথেরাপি লাগবে? 100 ভাগ রোগীর মধ্যে 99 ভাগ রোগীর কোনো কিমোথেরাপি, রেডিওথেরাপি লাগে না থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে। জি, তার মানে তো খুবই একটা আনন্দের খবর বলবো, বা আমাদের রোগীদের জন্য একটা ভালো খবর, যে এই ক্ষেত্রে সঠিক চিকিৎসা নিলে অবশ্যই সুস্থ থাকা যায় এবং খুব বেশি দিন তার কেমোথেরাপি বা রেডিওথেরাপি, যেটাকে নিয়েই সবচেয়ে বেশি আমাদের রোগীরা ভয় পায়, সেটি লাগছে না। আবার চলে যাচ্ছে একটু থাইরয়েডের অন্যান্য রোগের ক্ষেত্রে। ডাক্তার মোহাম্মদ মোস্তফা কায়সার, আপনার কাছে, আমাদের দেশে বা সারা বিশ্বে আমরা সবচেয়ে বেশি যখন থাইরয়েডের রোগের কথা বলি, আমরা শুনি যে থাইরয়েড হরমোনটি কমে গেছে, এবং একটি ছোট পরীক্ষা করে বলে যে না, এখন তাকে ওষুধ খেতে হবে। এই ব্যাপারে জানতে চাই, কাদের ক্ষেত্রে এই থাইরয়েড হরমোন কমে যেতে পারে, কারা এই ঝুঁকিতে আছে বেশি? থাইরয়েড হরমোন তো অনেক কারণেই কমে যেতে পারে। প্রথমে আসলে থাইরয়েড হরমোনের উৎপত্তিটা আমরা যদি একটু বুঝতে চেষ্টা করি, থাইরয়েড হরমোন তৈরি হয় আয়োডিনের মাধ্যমে। যেসব এলাকায়, সারা বিশ্বে যেসব এলাকায় আয়োডিন জাতীয় খাবারের অভাব আছে, বা যেসব খাবারে আয়োডিন নেই, অথবা যাদের খাদ্যাভ্যাসে আয়োডিন জাতীয় খাবার কম থাকে, তাদের এই থাইরয়েড হরমোনের অভাব বেশি হয়ে থাকে। এছাড়া অটোইমিউন ডিজিজ যেমন গ্রেভস ডিজিজ এবং হাইপোথাইরয়েড, হাশিমোটোস থাইরয়েডাইটিস, এই কয়েকটা ডিজিজে, গ্রেভস ডিজিজে হাইপারথাইরয়েডিজম হয়, এবং হাশিমোটোস থাইরয়েডাইটিসে প্রথম দিকে হাইপার থাকলেও পরে এটা হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ থাইরয়েড হরমোন কমে যায়। তো ঝুঁকির মধ্যে বেশিরভাগই থাকে মহিলারা, কারণ মহিলাদের অটোইমিউন ডিজিজ পুরুষের তুলনায় বেশি হয়। সাধারণত দেখা গেছে যে পুরুষের তুলনায় মহিলাদের হাইপোথাইরয়েডিজম প্রায় 8 থেকে 10 গুণ বেশি হয়। এবং শিশুরাও অনেক সময় ঝুঁকিতে থাকে যদি মায়ের গর্ভে থেকে মায়ের যদি হাইপোথাইরয়েডিজম থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আয়োডিন জাতীয় খাদ্যের অভাব, অটোইমিউন ডিজিজ, এবং শিশুরা যদি মায়ের গর্ভে বা বংশে যদি হাইপোথাইরয়েডিজম থাকে, তাদের ক্ষেত্রে এই ঝুঁকির প্রবণতা বেশি থাকে। তাহলে হাইপারথাইরয়েডিজম কাদের ক্ষেত্রে হয়? হাইপারথাইরয়েডিজম মানে শরীরে থাইরয়েড হরমোন অনেক বেড়ে যাচ্ছে। এটার এক্ষেত্রেও এটাও একটি অটোইমিউন ডিজিজ। এখানে বলা হয় টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি মিউটেশন, আমরা বলি এটাও একটা অটোইমিউন ডিজিজ যেহেতু, এবং মেয়েদের ক্ষেত্রেও যেহেতু অটোইমিউন ডিজিজ বেশি হয়, সেক্ষেত্রে মেয়েদেরও এই হরমোনটাই বেশি পাওয়া যায়।
হাইপারথাইরয়েডিজম পুরুষদের চেয়ে মহিলাদেরই বেশি হয়, দুটার ক্ষেত্রেই মহিলাদের প্রবণতা বেশি। জি ধন্যবাদ। ডাক্তার মোহাম্মদ আব্দুল করিম মিঠু, এই যে আমরা শুনলাম হাইপোথাইরয়েড এবং হাইপারথাইরয়েড, এটির মধ্যে কোনটিতে গলা সাধারণত ফুলে যায় এবং কোন ক্ষেত্রে দেখা যায় যে এই গলা ফোলার কারণেই তাকে অপারেশন পর্যন্ত যেতে হয় আমাদের দেশের প্রেক্ষাপটে? আমাদের দেশের প্রেক্ষাপটে ধন্যবাদ ডক্টর মোস্তফা কায়সার, উনি খুব ভালোভাবে বলছেন আসলে কাদের ক্ষেত্রে ঝুঁকি। তো আরেকটা আমি একটু যোগ করতে চাই, সাধারণত গর্ভ অবস্থায় কিন্তু থাইরয়েড হরমোনের ঘাটতি হয়ে থাকে অনেক সময়। এজন্য আমাদের হরমোন রোগ বিশেষজ্ঞ বা মোস্তফা কায়সার ভাই ওনারাই কিন্তু রিকমেন্ড করে যে গর্ভ অবস্থায় থাইরয়েড হরমোন পরীক্ষা করার জন্য। তো এখন সাধারণত দেখা যায় যে দুই ক্ষেত্রে আসলে থাইরয়েড গ্রন্থি ফুলে যেতে পারে। এটা হলো থাইরয়েড হরমোন বেশি নিঃসৃত হলে, যেখানে আমরা বলি যে হাইপার থাইরয়েড বা টক্সিক গয়টার যেখানে আমরা বলি, অথবা থাইরয়েড হরমোন যদি কম নিঃসৃত, ওই ক্ষেত্রে আমরা থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড গ্রন্থি ফুলে যেতে পারে। দুই ক্ষেত্রেই আসলে ফুলে যেতে পারে। এখন কোন ক্ষেত্রে অপারেশন লাগবে, কোন ক্ষেত্রে লাগবে না, তো এটা হলো অনেক সময় আমি একটু আগে আপনাকে বলছিলাম যে অনেক সময় যা থাইরয়েড হরমোন সাপ্লিমেন্ট দিয়ে যদি আমি থাইরয়েড হরমোন বডিতে যতটুকু দরকার ততটুকু আমি রাখতে পারি, তাহলে অনেক সময় কিন্তু অপারেশন লাগে না। এবং অনেক সময় যদি বেশি নিঃসৃত হয় তখন আমরা কিছু ওষুধ দিয়ে কিন্তু আমরা এটা লেভেলটা কিন্তু সমান করে নিয়ে আসতে পারি। ওই ক্ষেত্রে অনেক সময় অপারেশন লাগে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু লাগে না। তবে ওই আবার একটা কথাই বলি আমি, যেটা যদি ক্যান্সার হয় তাহলে কিন্তু অপারেশন লাগে। অবশ্যই। হাইপারথাইরয়েডের ক্ষেত্রে একটু বলতে চাই, জি অবশ্যই। হাইপারথাইরয়েডের ক্ষেত্রেও কিন্তু কখনো কখনো অপারেশন লাগে। সাধারণত আমরা অ্যান্টিথাইরয়েড জাতীয় ওষুধগুলো দিই হাইপারথাইরয়েডের ক্ষেত্রে। এক্ষেত্রে প্রায় 10 থেকে 3 জনের ওষুধটা বন্ধ করলেও আবার এটা হাইপারথাইরয়েড হয়ে যেতে পারে। এসব ক্ষেত্রে যদি রিকারেন্ট হাইপারথাইরয়েডিজম হয়, কার্বিমাজল জাতীয় ওষুধ বন্ধ করার পরেও, তখন আমরা দুইটা জিনিস রিকমেন্ড করি, যে আইদার এটা রেডিওথেরাপি দিয়ে এটা রেডিও অ্যাবলেশন করা, অথবা এটা পুরোপুরি থাইরয়েড অপারেশন করে ফেলা। এবং যখন থাইরয়েড অপারেশন বা রেডিও অ্যাবলেশন করে থাইরয়েড এটা দমিয়ে দেওয়া হয়, তখন এটা পরবর্তীতে থাইরক্সিন খেয়ে সারা জীবন এটা খুব সুন্দরভাবে ম্যানেজ করা যায়। জি ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ আব্দুল করিম মিঠু, তাহলে এই যে অপারেশন লাগছে, এই অপারেশনের কারণে কি পরবর্তী জীবনে কোনো সমস্যা হতে পারে? আচ্ছা, এখন আরেকটা ব্যাপার আসি আমি, অপারেশন আমাদের বাংলাদেশে এই থাইরয়েড গ্রন্থির অপারেশন খুবই ভালো হয়। আপনি যদি আমাকে প্রশ্ন করেন কোথায় ভালো হয়, সারা দেশে যত মেডিকেল কলেজ আছে, ইভেন আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের হসপিটাল, ইভেন উপজেলা হাসপাতালও আমাদের এখন থাইরয়েড গ্রন্থির অপারেশন হচ্ছে। তো থাইরয়েড গ্রন্থির অপারেশনের সময় আমরা কিছু জিনিস খুবই আমরা খেয়াল করার চেষ্টা করি। থাইরয়েড গ্রন্থির সাথে 4টা ছোট্ট প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে, যেটা হলো শরীরে ক্যালসিয়াম মেটাবলিজম, ক্যালসিয়াম বিভাগে সহযোগিতা করে। তাহলে থাইরয়েড গ্রন্থি অপারেশন মানে থাইরয়েড গ্রন্থি আমি ফেলে দিলাম তা কিন্তু না, আমাকে কিন্তু ওই প্যারাথাইরয়েড গ্রন্থি এবং আমরা যে এত সুন্দর করে কথা বলি যে নার্ভ, ওই নার্ভটা থাইরয়েড গ্রন্থির ঠিক নিচ দিক দিয়ে যায়, তাহলে ওই নার্ভটা আমাকে ঠিক রাখতে হবে। সুন্দর যে গান গায়, সে উচ্চস্বরে যে গান গায়, এই গান গাওয়ার যে নার্ভ, ওইটাও কিন্তু থাইরয়েড গ্রন্থির সাথে রিলেটেড। তাহলে থাইরয়েড গ্রন্থি অপারেশনের সময় আমরা শুধুমাত্র থাইরয়েড অপারেশনে করবো না, আমরা এই 3টা গুরুত্বপূর্ণ জিনিসের দিকে আমরা খেয়াল রাখবো। তবে একটা আশার কথা, আমাদের দেশে একদম বিশ্বমানের থাইরয়েড গ্রন্থির অপারেশন আমাদের দেশে হয়, সবগুলো সেন্টারে হয়, এবং অলমোস্ট সারা দুনিয়া ব্যাপী যেরকম অপারেশন হচ্ছে আমাদের দেশে হচ্ছে। যদি আমি পুরো গ্রন্থিটা কেটে ফেলি তাহলে তো আমাকে থাইরয়েড হরমোন খেতেই হবে, আর অর্ধেক গ্রন্থি কাটলে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে লাগে না, 20 ক্ষেত্রে হয়তো কিছুটা সাপ্লিমেন্টেশন দিতে হয়। ধন্যবাদ। আমরা আবার একটু পিছনের দিকে আসি, বাচ্চাদের ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা ইদানিং শুনতে পাচ্ছি আমরা, তাদের ক্ষেত্রে এরকম হাইপোথাইরয়েড বলে বা হাইপারথাইরয়েড বলে, এটি কি স্বাভাবিক কিনা, নাকি এখানে কোনো বংশগত ব্যাপার আছে বা পরিবেশগত কোনো ব্যাপার আছে? যে শিশুদের ক্ষেত্রে থাইরয়েড খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি একদম শুরু থেকে আসি, তাহলে আমরা বলি নিওনেটাল বা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। সাধারণত শিশুর জন্মের পরপরই যদি মায়ের গর্ভে থাকাকালীন সময় মা যদি হাইপোথাইরয়েড রোগে আক্রান্ত থাকে এবং তিনি যদি যথেষ্ট পরিমাণ থাইরয়েড হরমোনের চিকিৎসা যদি না নিয়ে থাকেন, তার থাইরয়েড হরমোন যদি কম থাকে, তাহলে শিশু জন্মগতভাবেই হাইপোথাইরয়েড নিয়ে ভর্তি আসতে পারে। তো প্রথম দিকে একদম শুরুতে কিন্তু হাইপোথাইরয়েড বোঝা যায় না। কিছু আমরা সাইন সিমটম দেখি, যেমন
নিওনেটাল জন্ডিস, যেটা ফিজিওলজিক্যাল জন্ডিস, জন্মের পরপরই শিশুর হলুদ হয়ে যায় চোখ, স্কিন, হাত, এগুলো। তো এটা কিন্তু নর্মালি হয়ে থাকে 2 থেকে 3 দিনের মধ্যে, এবং এটা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এটা চলে যায়। কিন্তু যদি ওই শিশুটির হাইপোথাইরয়েডিজম থাকে জন্মগতভাবে, তাহলে এই নিওনেটাল জন্ডিসটা অনেক সময় 1 থেকে 2 সপ্তাহের মধ্যে যেতে চায় না, এটা অনেক দিন ধরে, এমনকি মাসও পার হয়ে যেতে পারে। এইসব ক্ষেত্রে আমরা শিশুকে মনে করি যে তার জন্মগতভাবে তার হাইপোথাইরয়েডিজম থাকতে পারে। আর এছাড়া যদি শিশুর জন্মগত হাইপোথাইরয়েডিজম আরও কিছু সাইন, যেমন শিশুর মুখ ফোলা থাকে, পেটটা একটু ফোলা থাকে, তারা কান্না করে এমনভাবে যে মনে হয় কর্কশ, এবং তারা খেতে চায় না, একটু ফ্ল্যাবি, সবসময় অবসন্নতা, ঘুম ঘুম ভাব। তারপরে আমরা বলি যে একটা শিশুর বেড়ে ওঠা, মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট, যেমন শিশুতে যে বয়সে সে দাঁড়াতে শিখে, তার দাঁত উঠে, সে হাঁটতে পারছে, দৌড়াচ্ছে, সে মুখে কথা বলছে, এটা একটা শিশুর স্বাভাবিক মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট। কিন্তু হাইপোথাইরয়েড থাকলে এই জিনিসগুলো তার পিছিয়ে যাবে, সে কথা বলতে দেরি হবে, শিখতে দেরি হবে, কেমন একটা বোকা বোকা ভাব থাকবে। তো আমাদের প্রত্যেকের ক্ষেত্রে, বিশেষ করে পরিবারে যারা আছে, তাদের এই জিনিসটা বুঝতে হবে যে আসলে কেন এই দেরি হচ্ছে, বা তার সঠিক চিকিৎসা দিয়ে থাইরয়েড, বিশেষ করে থাইরয়েড টেস্ট করা উচিত। এবং একটু বড় বয়সে দেখা যাচ্ছে যে যদি থাইরয়েড হরমোন ঠিকমতো চিকিৎসা না করা হয়, তাহলে তার বিশেষ করে শারীরিক এবং মানসিক বৃদ্ধি ঠিকমতো হয় না। একটা সমবয়সী বাচ্চার সাথে সে খাটো থাকে, সে একটু বোকা ধরনের ভাব থাকে। তাছাড়া আমরা বলি, এটাকে বলে ক্রিটিনিজম। এমনকি মেয়েদের ক্ষেত্রে এটাকে বলে প্রিকশিয়াস পিউবার্টি, অর্থাৎ বয়সন্ধিটা আগে চলে আসতে পারে। তো সব কিছু যখনই একটা শিশুর সাথে অন্য শিশুর, একটা স্বাভাবিক শিশুর সব পার্থক্য থাকবে, তখনই আমরা চিন্তা করব যে তার হাইপোথাইরয়েড থাকতে পারে। আর হাইপারথাইরয়েড সাধারণত শিশুদের কম হয়, তারপরও বংশে যদি হাশিমোটোস থাইরয়েডাইটিস বা গ্রেভস ডিজিজ থাকে, অবশ্যই তার নিয়মিতভাবে চিকিৎসা করা উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এবং উন্নত বিশ্বে আজকাল কিন্তু যেহেতু হাইপোথাইরয়েড অনেক সময় জন্মের পরপরই বোঝা যায় না, উন্নত বিশ্বে এবং আমাদের দেশেও আজকাল খুব ভালো ভাবে টেস্ট করা হয়। জন্মের 2 থেকে 3 দিন পরে টিএসএইচ এবং FT4টা করে আমরা বুঝতে পারি যে তার থাইরয়েড কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, আমরা এই নিয়ে আরো কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, প্ল্যানেটারি হেলথ একাডেমি সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার বাই কেপিজি স্পেশালিস্ট হাসপাতাল থেকে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে। ফিরব একটু পরেই, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার বাই কেপিজি স্পেশালিস্ট হাসপাতালে। আজকে আমরা কথা বলছি থাইরয়েড গ্রন্থির আধুনিক চিকিৎসা নিয়ে। বিরতির আগে আমরা কথা শুনছিলাম বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিয়ে এবং সমস্যাগুলোর ক্ষেত্রে কি কি টেস্ট করবে ইত্যাদি বিষয় নিয়ে। ডাক্তার মোহাম্মদ আব্দুল করিম, আপনার কাছে একটু জানতে চাই, আধুনিক বিশ্ব চিকিৎসার ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে, কিন্তু আমাদের দেশের অবস্থা কি সেই ব্যাপারে কিন্তু আমাদের যারা দর্শক আছে, রোগী আছে, তাদের মধ্যে এখনো কিন্তু ধারণাটা সম্পূর্ণ যে ক্লিয়ার সেটা নাই। এবং কিছুদিন আগে আমরা শুনতে পেয়েছি যে বাংলাদেশে একটি কংগ্রেস হচ্ছে, দ্বিতীয় জাতীয় হেড নেক অ্যান্ড থাইরয়েড কংগ্রেস। এই ব্যাপারে একটু জানতে চাই, এই কংগ্রেসের পিছনের কারণটি কি এবং ভূমিকা কি, সেই বিষয়টি। ধন্যবাদ ডক্টর সাদিয়া। তো আমাদের দেশে আসলে বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক চিকিৎসা আছে কিনা থাইরয়েড ক্যান্সারের, আমি ক্যান্সার সম্পর্কেই বলি। আধুনিক দুনিয়াতে যে চিকিৎসা হয় আমাদের দেশেও কাছাকাছি, কিছু জিনিসে আমরা একটু পিছিয়ে আছি প্রযুক্তিগতভাবে। মানে আমি যে বললাম যে 4টা গ্রন্থি থাকে, এই 4টা গ্রন্থির মানে নির্ধারণের জন্য অপারেশনের সময় আমরা কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, এটাতে আমরা পিছিয়ে আছি। কিন্তু তারপরে আমরা কিন্তু গ্রন্থিগুলো রাখতে পারি, আমরা স্পেশাল লুপ বা মাইক্রোস্কোপ ইউজ করি থাইরয়েড অপারেশনের সময়। আর যারা হাই ভলিউম সার্জন, মানে বেশি বেশি থাইরয়েড ক্যান্সার বা থাইরয়েড গ্রন্থি অপারেশন করে, তারা ওই থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি রাখতে পারে। তবে অবশ্যই
আধুনিক প্রযুক্তি নেওয়া উচিত। এখানে আমরা একটু পিছিয়ে আছি একটা ব্যাপার। আরেকটা হলো নার্ভ মনিটর বলি আমরা, যে সুন্দর কথা বলি, এই নার্ভটা দেখার জন্য, এই নার্ভটা রাখার জন্য নার্ভ মনিটর ব্যবহার করে সারা দুনিয়াতে। আমাদের দেশে একটা দুইটা সেন্টারে আমরা নার্ভ মনিটর শুরু হয়েছে, কিন্তু নার্ভ মনিটর ছাড়া আমাদের এখানে মোরললেস খালি চোখও কিন্তু নার্ভ সুন্দর রাখতেছে সবাই। আর আরেকটা ব্যাপার হলো ওই যে এন্ডোস্কোপিক থাইরয়েড বলে অনেক সময়, কিন্তু এন্ডোস্কোপিক থাইরয়েড যেটা হলো মানে বাইরে থেকে কাটাকাটি না করে থাইরয়েড অপারেশন, এটা খুব সিলেক্টিভ, খুবই সিলেক্টিভ ক্ষেত্রে করা যায়। এই অপারেশনটা আমাদের দেশে আছে, কয়েকজন বেশ ভালো কাজ করতেছে এন্ডোস্কোপিক থাইরয়েড নিয়ে। তবে সব ক্ষেত্রে না, খুব সিলেক্টিভ ক্ষেত্রে, আমি কিন্তু বারবারে বলতেছি এন্ডোস্কোপিক থাইরয়েড। ওকে, এখন আমরা আসি আরেকটা ব্যাপার। আমাদের এখানে আমাদের জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, এটা হলো সারা দেশের সরকারি পর্যায়ে সবচেয়ে বড় জাতীয় নাক কান গলার হাসপাতাল। আমাদের এখানে 250 বেডের একটা হাসপাতাল। তো আমরা দ্বিতীয় হেডনেক ক্যান্সার, মানে হেডনেক মানে নাক কান গলার ক্যান্সার এবং থাইরয়েড নিয়ে আমরা একটা কংগ্রেস করতেছি। এটা 8, 9, 10 নভেম্বর আমাদের ডিরেক্টর স্যার প্রফেসর ডক্টর হাসান জাফর রিফাত স্যারের নেতৃত্বে আমরা সবাই মিলে কাজ করতেছি। আমাদের এখানে প্রায় 10 জনের মতো ফ্যাকাল্টি সশরীরে আমাদের এখানে উপস্থিত থাকবে টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাই থেকে এবং ইন্ডিয়ার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে। 1 নাম্বার 2, আমাদের অনলাইনে কিছু একদম সারা ওয়ার্ল্ডের ফেমাস এরা, প্রফেসর যতীন শাহ মেমোরিয়াল স্টোন ক্যাটারিং ক্যান্সার সেন্টার, যিনি ইউএসএ থেকে, উনি অনলাইনে একটা আমাদের টপিক্সের উপর বলবে। প্রফেসর অশোক শাহ বলবে। আমাদের ইউনিভার্সিটি অফ সিডনি থেকে ডক্টর রিফাত ফারুকি বলবে, এবং হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে যিনি প্রফেসর রেন্ডলফ, সারা দুনিয়াতে যা থাইরয়েড নিয়ে এক নামে যাকে সবাই চিনে, আধুনিক চিকিৎসা যিনি করে, রেন্ডলফ, ওনার সাথে আমাদের কথা হয়েছে। ওনার টাইমিং এ যদি মিলে উনিও একটা অনলাইনে প্রেজেন্টেশন দিবে। তো এখানে আরেকটা ব্যাপার, আমাদের সারা দেশ থেকে এখন পর্যন্ত 466 আমাদের পার্টিসিপেন্ট। আমাদের অ্যাকোমোডেশন চেয়ে একটু বেশি পার্টিসিপেন্ট হয়ে গেছে এখন। আমরা তারপরে অনেকে রিকোয়েস্ট করতেছে আমাদেরকে, মানে এটা খুবই একটা যথোপযুক্ত একটা প্রোগ্রাম। সারা দেশ থেকে ডাক্তাররা আসবে। তো সারা দেশের ডাক্তারদেরকে আমরা আধুনিক চিকিৎসা সম্পর্কে এবং বিদেশ থেকে যে সমস্ত বিশেষজ্ঞ আসবে, ওনারা আধুনিক চিকিৎসা, তারপর অপারেশন করবেন, ওনারা আমাদের এখানে অপারেশন দেখাবেন, এবং আধুনিক চিকিৎসা কী আছে, মানে মোট কথা আমরা 3 দিনে এই সব কিছু নিয়ে একদম সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা এইসব নিয়ে আমরা আলাপ করব। এবং আমাদের যারা রেসিডেন্সি প্রোগ্রামে আছে এবং যারা বিভিন্ন মফস্বলে বিভিন্ন উপজেলায় কাজ করে এবং যারা হলো এই বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাডভান্স কাজ করে, মানে সব পর্যায়ের মানুষজনের জন্য আমরা টপিকসগুলো এমন সুন্দরভাবে সিলেক্ট করছি যাতে সবাই কিছু না কিছু আমাদের এই কংগ্রেস থেকে উপকৃত হয়। তো আমাদের 8, 9, 10 নভেম্বর জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, এটা একটা বড় কংগ্রেস। এই কংগ্রেসের মাধ্যমে আমরা থাইরয়েড ক্যান্সারের আরও আধুনিক চিকিৎসা, হেডনেক ক্যান্সারের আরও আধুনিক চিকিৎসা সম্পর্কে আমরা জানতে পারবো, বুঝতে পারবো, এবং সারা দেশের রোগীরাও এটা থেকে আমাদেরকে উপকৃত হবে আমাদের এই কংগ্রেস থেকে। ধন্যবাদ। আপনি একটি কথা বলেছিলেন যে প্রযুক্তিগতভাবে আমরা একটু হয়তো পিছিয়ে আছি, কিন্তু যে ভয়টি আমাদের রোগীরা পায় যে তারা অপারেশন করলো বা অপারেশন পরবর্তী সময় যে ফলো আপটি রয়েছে বা কোনো জটিলতা হতে পারে কিনা, এই বিষয় নিয়ে আমরা আসলে কোন অবস্থায় আছি সেই ব্যাপারে একটু জানতে চাই। ধন্যবাদ। আমার জটিলতা আমি তো বললাম যে প্যারাথাইরয়েড গ্রন্থি, তারপর হলো গলার স্বর একটু পরিবর্তন হতে পারে। গলার স্বর পরিবর্তন আমাদের যদি 100টা অপারেশন করি, আমাদের একদম হাইস্ট সেন্টারে, বড় বড় সেন্টারে দুনিয়াতে যেভাবে হয়, যদি আমরা নার্ভ মনিটর ব্যবহার করতে এখনো পারি না সব জায়গায়, তারপরে আমার কাছে মনে হচ্ছে খুবই কম। মানে আমাদের সার্জনরা এখন এত সুন্দর কাজ করে, জুনিয়ররা এত সুন্দর কাজ করে, খুবই কম বলতে ডাটা যদি আপনি দিতে যান মানে 5 ভাগের কম। প্রযুক্তি না থেকেও যে অবস্থা, না থেকেও আমরা অনেক লিমিটেশনের মধ্যে কিন্তু আমরা ডাক্তাররা, বাংলাদেশের ডাক্তাররা কাজ করে থাকে। এবং এই যদি গলার স্বর একটু পরিবর্তন হয়, এটা ভয়ের কোনো কিছু না, এটা স্থায়ী গলার স্বর পরিবর্তন না, এটা ক্ষণস্থায়ী, হয়তো 2 মাস 3 মাস বা 4 মাস পরে এটা ভালো হয়ে যায়। আর প্যারাথাইরয়েড গ্রন্থি আমরা সাধারণত রাখি, তো অনেক ক্ষেত্রে প্যারাথাইরয়েড গ্রন্থি যদি কিছুদিন সাপ্লাই বন্ধ রাখে বা কিছুদিন কার্যক্ষমতা হারায়, কারণ অপারেশনের সময় আমরা যে অপারেশন করি তখন রক্ত চলাচল একটু কম হয় প্যারাথাইরয়েড গ্রন্থিতে, ওইটাও ক্ষণস্থায়ী। তবে অবশ্যই আধুনিক প্রযুক্তি অবশ্যই আমাদেরকে অ্যাডপ্ট করা উচিত, যেহেতু আমাদের অর্থনীতি একটা ব্যাপার আছে, এজন্য হয়তো আমরা সর্ব লেভেলে এটা নিতে পারি না, কিন্তু আমাদের অনেকগুলো সেন্টারে এটা কিন্তু শুরু হয়েছে প্রযুক্তিগত। ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার মোহাম্মদ মোস্তফা কায়সার, আপনার কাছে আমাদের রোগীদের উদ্দেশ্যে আজকের বিষয় নিয়ে পরামর্শগুলো শুনতে চাই। আমার উপদেশ হচ্ছে, আমরা জানি যে হাইপোথাইরয়েডে ওজন বেড়ে যায়, এবং ওজন বেড়ে যাওয়ার যে অনেক জটিলতা আছে সেটা সম্পর্কে আসলে আমাদের যথেষ্টভাবে জানতে হবে।
ওজন বেড়ে যাওয়ার কারণে হাই ব্লাড প্রেশার ডেভেলপমেন্ট হতে পারে, ডায়াবেটিস হতে পারে, ওজন সম্পর্কিত আরও অন্যান্য রোগ যেমন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এছাড়া অন্যান্য ওজন সম্পর্কিত রোগ আমাদের যেহেতু হতে পারে, আমরা ওজন সম্পর্কে সচেতন থাকব, আমরা জীবনধারা পাল্টাবো, আমাদের লাইফস্টাইল, আমাদের ডিসিপ্লিন হতে হবে, আমাদের প্রতিদিন যথেষ্ট পরিমাণ ব্যায়াম করতে হবে। এখন আধুনিক বিশ্ব বলছে যে প্রত্যেকটা মানুষের কমপক্ষে সপ্তাহে 150 মিনিট ব্রিস্ক ওয়াকিং বা জোরে জোরে হাঁটা বা ব্যায়াম করা উচিত, যাতে হৃদরোগের সমস্যা না হয়। এছাড়া সুষম খাদ্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যালেন্স ডায়েট আমাদের নাই বললেই চলে। আমাদের খাদ্য অভ্যাস আপনি জানেন, আধুনিক বিশ্বে আমাদের শিশুদের আমাদের পরিবারে কতটুকু আছে সেটা আমরা সবাই জানি। আর যদি থাইরয়েড বিশেষ করে পরিবারে থাকে, বংশগত থাকে, তাহলে নির্দিষ্ট সময় পরপর ডাক্তারের কাছে এসে এটা চিকিৎসা করবেন এবং নিয়মিত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখবেন, এটাই আমার আশা। ধন্যবাদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। চ্যানেল 24-কে ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। সঠিক সময়ে পরীক্ষা, সঠিক রোগ নির্ণয় এবং নিয়মিত ফলো আপে পারে এই থাইরয়েড রোগ থেকে আমাদেরকে সুস্থ রাখতে। বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন।